দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 10 ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, একই দিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে সীমান্তে নতুন করে সংঘর্ষ, থাই সেনা নিহত। ভারতের কারণে বিপাকে আইসিসি, লোকসান গুনতে হচ্ছে ৭৪,০০০ কোটি টাকা। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করা হবে 10 ডিসেম্বর। একই দিন দুপুর 12টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এদিকে জামায়াত অভিযোগ করেছে নির্বাচনের জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে প্রায় সব প্রস্তুতি শেষ করে এনেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণার আগ মুহূর্তে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের সময়ও। এমন অবস্থায় শেষ মুহূর্তে সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সাথে সাক্ষাৎ করে জামায়াত ইসলামের 6 সদস্যের প্রতিনিধি দল। ইসির সাথে প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে জামায়াত নেতারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি হয়েছে। এখনও একটি দলের ওপর অন্য দল আক্রমণ করছে। নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কা না থাকলেও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ তাদের। আইনশৃঙ্খলার যে মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি, একটা দলের সবার উপরে অন্য দলের হামলা, ইভেন নারীরাও তাদের ভোটের কাজে, ভোটার সমাবেশে, গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, হামলার শিকার হচ্ছে। যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড হিসেবে গ্রহণ করব না, সুনির্দিষ্টভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। এবং পরে ইসি সচিব জানান, আগামী বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এজন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন, কিন্তু একটা রেকর্ডিং হবে এটুকু আমি জানা আছে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানা গেছে বুধবার দুপুর 12টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা। নির্বাচন কমিশনের রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার দিনই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। আর যেদিন বক্তব্য রেকর্ড হয় সেদিনই সাধারণত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান। নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। দুপুরে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে ফজলুর রহমানের আদালত অবমাননার বিষয়ে শুনানি হয়। গত 26 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে প্রসিকিউশন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 41 জনের বিরুদ্ধে 9 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। যেহেতু তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন যে কথাগুলো বলেছেন এগুলো তার বলা ঠিক হয়নি, সে কারণে আদালত তার ক্ষমা প্রার্থনার আবেদনটা মঞ্জুর করেছেন এবং কন্টেম্পটের দায় থেকে তাকে অব্যাহতি দিয়েছেন। আমরা যে ব্যাখ্যা দিয়েছিলাম এবং সেই ব্যাখ্যার মধ্যে তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেটা গ্রহণ করে ওনার বিরুদ্ধে আদালত অবমাননার জন্য যে প্রসিডিংটা শুরু হয়েছিল সেটিও ড্রপ করে দিয়েছেন। অর্থাৎ এখন এই ট্রাইব্যুনালের সামনে জনাব ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার কোনো প্রসিডিং পেন্ডিং নেই। দেশ গণতন্ত্রের পথে হাঁটছে। এই গণতান্ত্রিক পথে যারাই বাধার সৃষ্টি করবে তাদেরকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত 7 দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনের উদ্বোধনী বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলেও মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমদ। একই অনুষ্ঠানে দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, ইউরোপের পাপ মোচনের ঘটনার মতো জান্নাতের টিকেটের কথা বলে জামায়াত সাধারণ মানুষদের অন্ধকারের দিকে নিচ্ছে, ভোটের জন্য এসব করছে বলে মন্তব্য করেন তিনি। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। তাই এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্নভাবে আইনিয়ে বিনিয়ে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি। জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন আরেকটি জোটের আত্মপ্রকাশ হলো আজ। কয়েক ভাগে বিভক্ত জাতীয় পার্টির দুটি অংশের নেতৃত্বে এই জোটের নাম হয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটি সহ মোট 18টি দল থাকছে এই জোটে। দুপুরে রাজধানীর গুলশান 1-এ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এই জোটের আত্মপ্রকাশ হয়। জোটের 18টি দলের মধ্যে 6টির নির্বাচন কমিশনে নিবন্ধন রয়েছে। নতুন জোটের প্রধান উপদেষ্টা করা হয়েছে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে। সভাপতি হয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। জোটের প্রধান মুখপাত্র হয়েছেন এবিএম রুহুল আমিন হাওলাদার। এছাড়া ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গড়া নতুন দল জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সরওয়ারকে জোটের প্রধান সমন্বয়ক করা হয়েছে। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে একজন। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 10 জন গুলিবিদ্ধ হয়েছে। সকাল 11:30টার দিকে উপজেলার নীলক্ষার দড়িগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন মিয়া কুয়েত প্রবাসী। 15 দিন আগে ছুটিতে দেশে আসেন তিনি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় শহীদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সকালে স্থানীয় বাজারে ফেলু মিয়ার মেয়ের জামাই মামুন মিয়ার সাথে বাগবিতণ্ডায় জড়ায় প্রতিপক্ষের লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি ও হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয় মামুন সহ কয়েকজন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমদানির অনুমতি দেওয়ার পর একদিনের ব্যবধানে কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন, আমদানি অব্যাহত থাকলে এবং মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম আরও কমবে। বাজারে অস্থিরতার মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে আমদানি করা 60 মেট্রিক টন পেঁয়াজ। রোববার রাতে পেঁয়াজবাহী ট্রাক দুটি বন্দরে প্রবেশ করে। এছাড়া দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়েও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার বিকেল 4:30টায় ভারত থেকে পেঁয়াজ বোঝায় 3টি ট্রাক বন্দরে প্রবেশ করে। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর SM-A ফায়েজ। সমাবর্তনে ডক্টর SM-A ফায়েজ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান। তিনি বলেন, ছাত্ররাই নতুন বাংলাদেশের কারিগর। জুলাই আন্দোলনে তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে পেয়েছি নতুন বাংলাদেশ। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান ও উদ্ভাবনকে সমৃদ্ধ করা। আমাদের এ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একসাথে এগিয়ে আসতে হবে। এবারের সমাবর্তনে 2326 জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী নূর আলম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাচ্ছেন তিনি। নূর, বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কি? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ আনোয়ার, আপনি জানেন যে গত মাস অর্থাৎ এই মাসের 23 তারিখে কিন্তু বেগম খালেদা জিয়া বেশ কিছু যে জটিলতা সেই নিয়েই কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি ভর্তি হন এবং তারপর থেকে কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা কিন্তু খবর সংগ্রহ করছি এবং
বিএনপির পক্ষ থেকে যে প্রেস ব্রিফিং মাধ্যমে যে স্বাস্থ্য বিষয়ক যে তথ্য সেগুলো কিন্তু আসলে জানানো হচ্ছে। তবে আজকের দিনটি যদি স্বাস্থ্যের খবর যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো ব্রিফিং করা হয়নি। তবে আপনি জানেন যে গতকালকে বিএনপি সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি, সেখানে কিন্তু সিটি স্ক্যান সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেই পরীক্ষা নিরীক্ষার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে বিকেল ৩টার নাগাদ পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তার নেতৃত্বে কিন্তু তিনি এই এভারকেয়ারে এসেছেন এবং যে মেডিকেল বোর্ড রয়েছেন বেগম খালেদা জিয়া, সেই মেডিকেল বোর্ডের যেই সভা সেটা কিন্তু চলছেন। আসলে পরবর্তী বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি এবং সহ নানা দিক থেকে কিন্তু তারা কথা বলছে কীভাবে তার স্বাস্থ্যের যেই চিকিৎসা বিষয় সেগুলো কিভাবে এগিয়ে নেওয়া যায়। এবং সেই পরিপ্রেক্ষিতে আপনি জানেন যে একটি বিষয় আলোচনার মধ্যে রয়েছে যে জার্মান থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার কথা রয়েছে, সেখানেও কিন্তু একটু ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তবে কবে নাগাদ সেই বিষয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে বা মিডিয়া সেলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য কিন্তু জানানো হয়নি। গণমাধ্যম কর্মীরা এখানে রাজধানীর এভারকেয়ার যে হাসপাতাল রয়েছে, বেগম খালেদা জিয়া টানা 16 দিন ধরে যে চিকিৎসা নিচ্ছে, আজকের দিন পার হলে টানা 16 দিনই হবে তিনি এখানে ভর্তি অবস্থায় রয়েছেন। এবং আপনি জানেন যে আরেকটি বিষয় যে বেগম খালেদা জিয়ার শুরু থেকে যে তার যখন স্বাস্থ্য অবনতি হয় এবং সেই শুরু থেকে ডাক্তার জুবাইদা রহমান কিন্তু তার যে পুত্রবধূ রয়েছে তার নেতৃত্বে বা তার পরামর্শই কিন্তু তার চিকিৎসা চলে আসছিলেন। তিনি কিন্তু এখন ঢাকায় রয়েছেন এবং বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সাথে কথাবার্তা বলেই কিন্তু তিনি যে পরবর্তী যে চিকিৎসা করণীয় সেই বিষয়টি ঠিক করবেন। অর্থাৎ গতকালকে বিএনপির যে দায়িত্বশীলরা রয়েছে তারা বলছে এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু প্রস্তুত, তবে বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটা উন্নতি হলেও কিন্তু আসলে তাকে নেয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো তার স্বাস্থ্যের যে পরিস্থিতি সেটা কিন্তু জানানো হয়নি এবং জানানো হলে পরবর্তী আমরা গণমাধ্যমের যারা রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছি এবং আমরা জানাতে পারবো পরবর্তীতে। আনোয়ার। নূর, আপনাকে ধন্যবাদ। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূর আলম। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে সীমান্তে নতুন করে সংঘর্ষ হয়েছে। এ সময় এক থাই সেনা নিহত ও 4 জন আহত হয়েছে। বিবৃতিতে থাই সেনাবাহিনী জানায়, স্থানীয় সময় সোমবার দুপুর 2:15টার দিকে সিসাকেত প্রদেশের সীমান্ত এলাকায় গুলি ছোড়ে কম্বোডীয় সেনাবাহিনী। এ ঘটনার পর পাল্টা জবাব দেয় থাই বাহিনীও। সংঘাত থামার পরপরই কম্বোডিয়ার সীমান্তবর্তী 4 থাই প্রদেশ থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এর আগে গত রোববার কম্বোডিয়ার বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ জানিয়েছিল থাইল্যান্ড। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে দেশটির অন্তত 3টি সীমান্ত চৌকি ধ্বংস করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এতে কমপক্ষে 23 জন আফগান সেনা নিহত হয়েছে বলে দাবি পাকিস্তানের। শুক্র ও শনিবার দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাতে হতাহতের এই ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানায়, শুক্রবার গভীর রাতে বেলুচিস্তানের সীমান্তবর্তী এলাকায় তালেবান বাহিনী হঠাৎ হামলা চালায়। জবাবে পাকিস্তান বাহিনীও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে প্রায় 45 মিনিট ধরে বিরতিহীনভাবে গোলাগুলির এক পর্যায়ে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী রকেট লঞ্চার, মর্টার এবং ভারী অস্ত্র ব্যবহার করে। এসব হামলায় আফগান বাহিনীর 3টি চৌকি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। আফগান তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, পাকিস্তান বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ চূড়ান্তের কাছাকাছি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে আলোচনা করতে এ মাসের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। রোববার জেরুজালেমে জার্মান চ্যান্সেলরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান নেতানিয়াহু। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকে শান্তির সম্ভাব্য সুযোগ ও গাজায় হামাসের শাসন অবসানের বিষয়ে আলোচনা হবে। খেলার খবর। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে মাঠে গড়াবে আইসিসি টি-20 বিশ্বকাপের 10ম আসর। কিন্তু ভারত ও শ্রীলঙ্কায় বৈশ্বিক এই ইভেন্ট আয়োজনের মাস দুয়েক আগেই বেকায়দায় পড়ে গেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ভারতীয় এক প্রতিষ্ঠানের কারণে মোটা অঙ্কের
টাকা লোকসান গুনতে হচ্ছে আইসিসিকে। রিলায়েন্সের জিওস্টারের সঙ্গে আইসিসি 2024 থেকে 2027 সাল পর্যন্ত 4 বছরের সম্প্রচার চুক্তি ছিল। সেই চুক্তি অনুযায়ী প্রতি বছর আইসিসি পেত $300 কোটি, বাংলাদেশি মুদ্রায় প্রায় 37,000 কোটি টাকা। হঠাৎ 2 বছর বাকি থাকতে জিওস্টার চিঠি দিয়ে চুক্তি বাতিল করেছে। ভারতের সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, জিওস্টার চুক্তি বাতিল করলেও আইসিসি একেবারে বসে নেই। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 10 ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, একই দিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে সীমান্তে নতুন করে সংঘর্ষ, থাই সেনা নিহত। ভারতের কারণে বিপাকে আইসিসি, লোকসান গুনতে হচ্ছে 74,000 কোটি টাকা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।